একটু কল্পনা করা যাক। ধরুন ১৯ শতকের একটা নিখুঁত পরিপাটি ভিক্টোরিয়ান বাগান। চোখের সামনে একেবারে একটা ছবির মতো দৃশ্য ভেসে উঠছে। ঠিক তাই, সবাই চমৎকার মখমল আর সিল্কের পোশাক পরে বসে আছে, অত্যন্ত মার্জিত ভঙ্গিতে চা খাচ্ছে। মুখে একটা মেপে মেপে বলা সৌজন্যমূলক হাসি। চারপাশটা এতই নিখুঁত যে দেখলে রীতিমতো দম বন্ধ হয়ে আসে। একদম। কিন্তু মজার ব্যাপারটা হলো এই সবুজ ঘাসের গালিচার ঠিক নিচেই লোকচক্ষুর আড়ালে বিশাল একটা গোপন সুড়ঙ্গের জাল রয়েছে। যেখানে এই একই মানুষগুলো সম্পূর্ণ ভিন্ন একটা কলঙ্কজনক এবং বেপরোয়া জীবনযাপন করছে। আর আইরিশ নাট্যকার এবং কবি অস্কার ওয়াইল্ডের পৃথিবীটা ঠিক এমনই ছিল। আজকের এই গভীর আলোচনায় আমরা সাহিত্য, সমালোচনা, ঐতিহাসিক নথিপত্র এবং জেন্ডার স্টাডিজের গবেষণার স্তূপ ঘেটে অস্কার ওয়াইল্ডের জীবন আর তার বিখ্যাত নাটক দ্য ইম্পর্টেন্স অব বিং আর্নেস্টের গভীরে প্রবেশ করব। আমাদের মূল লক্ষ্যটাই হলো এটা দেখা যে এই হাস্যরসাত্মক গল্পের আড়ালে ওয়াইল্ড কিভাবে ভিক্টোরিয়ান সমাজের ভণ্ডামির মুখোশটি একেবারে সপাটে খুলে নিয়েছিলেন। কারণ এই পরিপাটি বাগানের বাইরের রূপটাই তো ভিক্টোরিয়ান সমাজের সবচেয়ে বড় মিথ্যে ছিল, তাই না? হ্যাঁ, অবিকল। বাইরে থেকে সমাজটা যতই নৈতিকতার চাদর মুড়িয়ে রাখুক না কেন, ভেতরে ভেতরে তা ছিল চরম অবদমিত। আর এই দমবন্ধ করা পরিবেশের মাঝেই অস্কার ওয়াইল্ড তার নান্দনিকতাবাদ বা অ্যাস্থেটিসিজম এর ধারণা নিয়ে হাজির হলেন। ঠিক। তার জীবনের মূল মন্ত্রই ছিল আর্ট ফর আর্টস সেক বা শিল্পের জন্য শিল্প। তিনি মনে করতেন শিল্পের কোনো নির্দিষ্ট নৈতিক উদ্দেশ্য থাকার দরকার নেই। শিল্প কেবলই তার নিজস্ব সৌন্দর্যের জন্য উদযাপিত হওয়া উচিত। একদম তাই। তিনি এতটাই এই দর্শনে মগ্ন ছিলেন যে হাতে একটা তাজা লিলি ফুল নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতেন। আচ্ছা, এখানেই আমার একটা সবচেয়ে বড় খটকা লাগে। কিরকম? এই যে শিল্পের জন্যই শিল্পনীতি, এটা কি আসলেই ওয়াইল্ডের আসল উদ্দেশ্য ছিল, নাকি আর্নেস্টের মতো নাটকগুলো আসলে অত্যন্ত সুপরিকল্পিত কোনো ট্রোজান হর্স? ট্রোজান হর্স? হ্যাঁ, দারুণ একটা তুলনা টেনেছেন। ওপর থেকে দেখলে তো মনে হয় এটা কেবলই নিখাত বিনোদন বা একটা ফার্স, কিন্তু এর পেটের ভেতরে লুকিয়েছিল পুরো ভিক্টোরিয়ান সমাজ ব্যবস্থাকে ভেতর থেকে ধ্বংস করার এক সুতীক্ষ্ণ আক্রমণ। হ্যাঁ, ট্রোজান হর্সের এই তুলনাটা এই নাটকের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। কারণ এই আক্রমণের মূল হাতিয়ারই ছিল চরিত্রগুলোর দ্বৈত সত্তা বা ডাবল আইডেন্টিটি। হ্যাঁ, তারা ভিক্টোরিয়ান সমাজের এই কঠোর নিয়মকানুন থেকে বাঁচতে অদ্ভুত সব দ্বৈত জীবনের আশ্রয় নেয়। ঠিক যেমন নাটকের মূল চরিত্র জ্যাক ওয়াদিং। গ্রামে সে অত্যন্ত গম্ভীর, নীতিবান এবং দায়িত্বশীল একজন অভিভাবক। কিন্তু শহরে গেলেই সে নিজের নাম দেয় আর্নেস্ট, আর তখন সে অত্যন্ত উচ্ছৃঙ্খল, বেপরোয়া জীবনযাপন করে। অন্যদিকে তার বন্ধু অ্যালজারনন, যাকে অ্যালজি ডাকা হয়, সে আবিষ্কার করেছে ব্যানবেরি নামের এক কাল্পনিক অসুস্থ বন্ধুকে। ব্যানবেরি, হ্যাঁ। যখনই অ্যালজির কোনো বিরক্তিকর সামাজিক অনুষ্ঠানে যাওয়ার হাত থেকে বাঁচার দরকার হয়, যেমন ধরুন তার রাগী খালা লেডি ব্র্যাকনেলের ডিনার পার্টি, তখনই সে খবর পায় যে তার বন্ধু ব্যানবেরি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে দেখতে যেতেই হবে। এই যে মিথ্যা অজুহাত দিয়ে পালানো, নাটকে একেই বলা হচ্ছে ব্যানবেরিং। আর আমাদের সূত্রগুলো বলছে এই ব্যানবেরিং কেবল নাটকের কোনো সস্তা কৌতুক নয়। মোটেও না। এটা তৎকালীন সমাজের মানুষের মনস্তাত্ত্বিক অস্তিত্ব রক্ষার একটা উপায় ছিল। কারণ সেকালে সমাজে মানুষের উপর প্রকাশ্যে এতটা নৈতিকতার চাপ দেওয়া হতো যে মানুষ স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্যই একটা গোপন বা স্বাধীন জগৎ তৈরি করতে বাধ্য হতো। একদম ঠিক। আমরা রবার্ট লুই স্টিভেনসনের ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড বা স্বয়ং ওয়াইল্ডের লেখা দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রেতে ঠিক এই একই বিষয় দেখতে পাই। দিনের আলোতে অত্যন্ত ভদ্র এবং সম্মানীয় একজন মানুষ রাতের অন্ধকারে হয়ে উঠছে সম্পূর্ণ ভিন্ন এক সত্তা। হ্যাঁ, আর এই দ্বৈত জীবনের সবচেয়ে মজার দিকটি হল চরিত্রগুলোর নাম। ওয়াইল্ড প্রতিটি নামের ভেতরে সাংকেতিক অর্থ লুকিয়ে রেখেছিলেন। যেমন জ্যাকের পদবি হল ওয়ার্দিং। হ্যাঁ, ওয়ার্দিং আসলে যুক্তরাজ্যের একটা অত্যন্ত নিস্তেজ, একঘেয়ে আর শান্ত শহরের নাম, যেটা জ্যাকের দমবন্ধ করা গ্রামীণ জীবনের প্রতীক, তাই তো? একদম। আবার ধরুন গৃহশিক্ষিকা মিস প্রিজম, তাকে সারাক্ষণ খুব শুষ্ক এবং কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ দেখা যায়।
কিন্তু তার আসল নাম ল্যাটিশিয়া। ল্যাটিশিয়া, ল্যাটিন ভাষায় যার অর্থ আনন্দ বা উল্লাস। ঠিক ধরেছেন, এটা তার বাইরের কঠোরতার নিচে লুকিয়ে থাকা একটা রোম্যান্টিক সত্তার ইঙ্গিত দেয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোডওয়ার্ডটি তো হলো আর্নেস্ট। হ্যাঁ, ভিক্টোরিয়ান যুগে আর্নেস্ট শব্দটির মানে ছিল চরম সত্যতা, আন্তরিকতা এবং নিষ্ঠা, যা ছিল সেই সমাজের সবচেয়ে কাঙ্ক্ষিত গুণ। কিন্তু একই সাথে, আর এটা খুব ইন্টারেস্টিং, ঐতিহাসিক নথিপত্রগুলো আমাদের জানায় যে তৎকালীন লন্ডনের আন্ডারগ্রাউন্ড জগতে আর্নেস্ট শব্দটি সমকামীদের নিজেদের মধ্যে ব্যবহৃত একটা গোপন কোডওয়ার্ডও ছিল। ওয়াও! তার মানে যখন নাটকের নারীরা বলে যে তারা কেবল এমন কাউকেই ভালোবাসতে পারে যার নাম আর্নেস্ট, তখন ভিক্টোরিয়ান দর্শকরা এটাকে সততার প্রতি প্রেম হিসেবে দেখলেও ওয়াইল্ড আসলে হাসিমুখে সমাজের অভিজাতদের সামনে একটা নিষিদ্ধ শব্দের খেলা খেলছিলেন। কি অবিশ্বাস্য সাহস! আচ্ছা, এই বানবেরিং বা অল্টার ইগো তৈরির ধারণাটি তো কেবল ভিক্টোরিয়ান যুগের মধ্যেই সীমাবদ্ধ নেই। না, তা কেন থাকবে? আমি ভাবছিলাম, মানে বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার ফেক অ্যাকাউন্টগুলোও কি অনেকটা বানবেরির মতোই নয়? হ্যাঁ, খুব চমৎকার একটা পয়েন্ট। মানে কর্পোরেট জীবনের পেশাদারিত্ব বা আত্মীয়স্বজনের সামাজিক চাপের বাইরে গিয়ে মানুষ যখন সম্পূর্ণ নিজের মতো, একটু বেপরোয়া একটা গোপন প্রোফাইল তৈরি করে, সেটাও তো এক ধরনের বানবেরিং। একদম নিখুঁত একটা সংযোগ। সামাজিক চাপ যখন সীমার বাইরে চলে যায়, তখন মানুষের সত্তা খুণ্ডিত হয়ে এভাবেই আত্মপ্রকাশ করে। কিন্তু এই দ্বৈত সত্তাকে টিকিয়ে রাখার জন্য চরিত্রগুলোকে অনবরত মিথ্যার আশ্রয় নিতে হয়। আর ওয়াইল্ডের নাটকে মিথ্যা বলাটা কোনো অপরাধ নয়, বরং এটা একটা শিল্প। হ্যাঁ, চরিত্রগুলো সারাক্ষণ এপিগ্রাম বা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ধাঁধার মতো বাক্যে কথা বলে। যেখানে সাধারণ সত্যকে পুরোপুরি উল্টে দেওয়া হয়। যেমন অ্যালজার্নন একটা দৃশ্যে বলে, সত্য খুব কম সময় খাঁটি হয় আর কখনোই সরল হয় না। আমি নাটকের ওই স্যান্ডউইচ এবং মাফিন খাবার দৃশ্যগুলো নিয়ে পড়ছিলাম। এটা আমাকে অবাক করেছে যে কিভাবে এই দ্বিমুখী সত্তা বজায় রাখার জন্য শুধু ভাষাই নয়, খাবারকেও রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ও, খাবার খাওয়ার দৃশ্যগুলো তো আইকনিক। মানে দৃশ্যটা এমন, লেডি ব্র্যাকনেনের জন্য শশার স্যান্ডউইচ তৈরি করে রাখা হয়েছে, কিন্তু অ্যালজার্নন গল্পের ফাঁকে ফাঁকে অবলীলায় সেই স্যান্ডউইচগুলো নিজে খেতে থাকে। এবং জ্যাক তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালজি থামেই না। দৃশ্য তো এটা একটা কৌতুক, কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় এটা মূলত সামাজিক আধিপত্য বিস্তারের একটা কৌশল। ঠিক, অ্যালজার্নন এখানে জ্যাকের বাড়িতে বসে জ্যাকের খাওয়ার খেয়ে জ্যাকের ওপর নিজের ক্ষমতা এবং স্পেস দখল করার বিষয়টি জাহির করছে। আর খাবারকে সামাজিক আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহারের সবচেয়ে চমৎকার উদাহরণটা তো হল গোয়েন্ডোলিন এবং সিসিলির সেই চা চক্রের দৃশ্যটি। হ্যাঁ, তারা দুজনে তখন বিশ্বাস করে যে তারা একই ব্যক্তি, মানে সেই আর্নেস্টের বাগদত্তা। তাদের এই চা চক্র শুরু হয় অত্যন্ত মিষ্টি আর মার্জিত কথোপকথনের মাধ্যমে, কিন্তু ভেতরে ভেতরে চলতে থাকে তীব্র আক্রমণ। গোয়েন্ডোলিন যখন সিসিলিকে চায়ে চিনি দেওয়ার কথা বলে, সিসিলি ইচ্ছাকৃতভাবে প্রচুর চিনি ঢেলে দেয়। আর গোয়েন্ডোলিন রুটির বদলে কেক চাইলে সিসিলি তাকে রুটিই দেয়। তারপর গোয়েন্ডোলিন মিষ্টি হেসে বলে, আজকাল সেরা বাড়িগুলোতে কেক দেখা যায় না। উফ, এটা কোনো সাধারণ ঝগড়া নয়, এটা হলো খাবারের মোড়কে অন্যজনের রুচি আর সামাজিক অবস্থানের ওপর সরাসরি একটা সুশীল চপেটাঘাত। তবে এই যে আভিজাত্য আর ভাষাগত আক্রমণ, এটা বুঝতে হলে আমাদের আর একটা বড় প্রেক্ষাপট বুঝতে হবে। কোনটা? অস্কার ওয়াইল্ড জন্মসূত্রে ব্রিটিশ ছিলেন না, তিনি ছিলেন একজন আইরিশ। আর আয়ারল্যান্ড তখন ব্রিটিশ সাম্রাজ্যের একটা উপনিবেশ মাত্র। এই ব্যাপারটা আমাকে সত্যি নতুন করে ভাবিয়েছে। এটা অত্যন্ত গভীর একটা পয়েন্ট। ওয়াইল্ড আয়ারল্যান্ডে এমন এক সময় বড় হয়েছেন যখন ব্রিটিশ আইনগুলো আইরিশদের কাছে কেবল শোষণের হাতিয়ার ছিল। হ্যাঁ, আর ঔপনিবেশিক শাসনের অধীনে বেঁচে থাকার জন্য এবং ব্রিটিশ সমাজে নিজেদের টিকিয়ে রাখার জন্য আইরিশদের একটা বিশেষ কৌশল শিখতে হয়েছিল। পোস্ট কলোনিয়াল থিওরিতে যাকে বলা হয় ডাবল স্পিক, মানে শোষকের ভাষাকে নিখুঁতভাবে আয়ত্ত করা এবং তারপর সেই ভাষাকেই তাদের বিরুদ্ধে ব্যঙ্গ হিসেবে ব্যবহার করা, তাই তো? একদম ঠিক। ওয়াইল্ড ঠিক সেই কাজটাই করেছেন। তিনি ব্রিটিশ অভিজাতদের মতে পোশাক পরেছেন, তাদের ভাষায় কথা বলেছেন, কিন্তু তার নাটটিকে ব্রিটিশ অভিজাতদের এমনভাবে উপস্থাপন করেছেন যে তাদের প্রতিটি কথাই অত্যন্ত অর্থহীন এবং অন্তঃসার শূন্য শোনায়। হ্যাঁ,
যদি মিথ্যাই এই সমাজের সবচেয়ে বড় শৈল্পিক রূপ বা বিদ্রোহ হয়, তবে কি এই সমাজের সত্যের আদৌ কোনো মূল্য আছে? সেটাই তো প্রশ্ন। নাকি এখানে কি বলা হচ্ছে তার চেয়ে কিভাবে বলা হচ্ছে বা বলার স্টাইল, সেটাই একমাত্র সত্য হয়ে দাঁড়িয়েছে? গোয়েন্ডোলিন চরিত্রটির একটা সংলাপে আপনার এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। সে বলে, গুরুত্বপূর্ণ বিষয় আন্তরিকতার চেয়ে স্টাইলই বেশি দরকারি। বাহ! কারণ পুরো ভিক্টোরিয়ান সমাজটাই তো সম্পূর্ণ বাহ্যিক চাকচিক্যের ওপর নির্ভরশীল ছিল। ব্রিটিশরা নিজেদের অত্যন্ত সভ্য এবং নীতিবান বলে দাবি করত, অথচ উপনিবেশগুলোতে তারা নির্মম শোষণ চালাত। আর ওয়াইল্ড তার নাটকের মাধ্যমে এমন একটা আয়না তৈরি করেছিলেন যা কেবল তাদের সেই ফাঁপা স্টাইলকেই প্রতিফলিত করত। আর সমাজ বাধ্য হতো নিজেদের এই অন্তঃসার শূন্যতা দেখে হাততালি দিয়ে হাসতে। তারা টেরই পেত না যে তারা আসলে নিজেদেরই উপহাস করছে। ঠিক তাই। সমাজের এই অন্তঃসার শূন্যতার আরেকটা বড় প্রমাণ হল তাদের পিতৃতান্ত্রিক ব্যবস্থা। ভিক্টোরিয়ান যুগে নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। একদম। তাদের কোনো আইনি বা আর্থিক স্বাধীনতা ছিল না। সম্পত্তির অধিকার থেকে শুরু করে বিয়ের সিদ্ধান্ত সবকিছুই পরিবারের পুরুষদের হাতে কুক্ষিগত ছিল। কিন্তু ওয়াইল্ডের নাটকগুলো দেখলে তো মনে হয় নারীরাই যেন পুরো বিশ্ব চালাচ্ছেন। সেটাই। ওয়াইল্ড ইচ্ছাকৃতভাবে ভিক্টোরিয়ান প্রথার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র মঞ্চে তুলে ধরেছিলেন। লেডি ব্র্যাকনেলের চরিত্রটি খেয়াল করুন। তিনি এই নাটকে প্রথাগত পিতৃতান্ত্রিক ভূমিকাটি একাই পালন করেন। মানে ভিক্টোরিয়ান সমাজে সাধারণত বাড়ির কর্তা পুরুষরা যে কাজগুলো করে, লেডি ব্র্যাকনেল ঠিক তাই করছেন। হ্যাঁ, তিনি তার স্বামীকে পর্দার আড়ালে বা বাড়ির ওপরতলায় আটকে রাখেন। যখন জ্যাক তার মেয়ে গোয়েন্ডোলিনকে বিয়ের প্রস্তাব দেয়, তখন লেডি ব্র্যাকনেল একটা নোটবুক বের করে জ্যাককে রীতিমতো জেরা করতে শুরু করেন। একদম, তার আয়, সম্পত্তি, রাজনৈতিক পরিচয়, এমনকি সে শহরের কোন দিকের রাস্তায় থাকে, সব কিছু নিখুঁতভাবে বিচার করেন। এখানে লেডি ব্র্যাকনেল কেবল একজন মা নন, তিনি হলেন ভিক্টোরিয়ান সমাজের নির্মম গেটকিপার। আর তরুণী চরিত্রগুলো, গ্ওয়েন্ডোলিন আর সিসিলি, হ্যাঁ, তারাও প্রচলিত ধারার বিপরীতে গিয়ে প্রেমের সম্পর্কগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করে। জ্যাক আর অ্যালজর্নন পুরুষ হওয়া সত্ত্বেও তাদের কোনো ক্ষমতা নেই, তারা কেবল নারীদের হাতের পুতুল। সিসিলি তো অদ্ভুত এক কাণ্ড করে বসে। জ্যাকের ভুয়া ভাই আর্নেস্টের সাথে বাস্তবে দেখা হওয়ার অনেক আগেই সে নিজের ডায়েরিতে তাদের প্রেম, বাগদান, এমনকি একবার তাদের মধ্যে যে সাময়িক বিচ্ছেদ হয়েছিল সেই গল্পও তারিখসহ লিখে ফেলে। কারণ তাদের কাছে ভালোবাসার মানুষটির চেয়ে আর্নেস্ট নামটাই বেশি গুরুত্বপূর্ণ। অবিশ্বাস্য। তবে ওয়াইল্ড কেবল এই একটা নাটকেই নারীদের এতটা শক্তিশালী হিসেবে দেখাননি। আরও উদাহরণ আছে। হ্যাঁ, আমরা যদি তার লেডি উইন্ডোমিয়ার্স ফ্যান বা আ ওমেন অফ নো ইম্পর্টেন্স নাটকের দিকে তাকাই, সেখানেও দেখতে পাই মিসেস আরভুথান্ট এবং মিসেস আর্লিনের মতো চরিত্রগুলো পুরুষতন্ত্রের সব নিয়ম ভেঙে নিজেদের সম্মান প্রতিষ্ঠিত করেছে। মানে তারা সমাজের ঠিক করে দেওয়া নিয়মের কাছে মাথা নত করেনি। না, মিসেস আরবুথানট তো সেই অভিজাত পুরুষটিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেন, যিনি একসময় তাকে প্রতারণা করেছিলেন। সমাজের বিয়ের নিয়মের চেয়ে নিজের স্বাধীনতা আর আত্মসম্মানকে তিনি বেশি গুরুত্ব দেন। পুরো ব্যাপারটা শুনলে মনে হয় ওয়াইল্ড যেন একটা রোম্যান্টিক কমেডির মোড়কে এমন এক জঙ্গল তৈরি করেছেন যেখানে নারীরা হলো অত্যন্ত হিসেবি আর নিখুঁত শিকারী বা এপেক্স প্রেডেটর, ঠিক বলেছেন। আর পুরুষরা হলো কেবল তাদের জয়ের ট্রফি। ভিক্টোরিয়ান যুগের দর্শকদের জন্য, যারা থিয়েটারের মখমরের সিটে বসে খুব ভদ্রভাবে নাটকটা দেখছিলেন, তাদের কাছে এটা নিশ্চয়ই একটা নীরব কিন্তু বিশাল ধাক্কা ছিল। ধাক্কা তো ছিলই, কিন্তু ওয়াইল্ডের কৌশলটি ছিল চমৎকার। তিনি এই চরম সত্যগুলোকে এতই হাস্যরসের চাদরে মুড়িয়ে পরিবেশন করতেন যে দর্শকরা হাসতে হাসতেই তাদের নিজেদের সমালোচনার তিতো ওষুধটি গিলে ফেলত। কিন্তু এখান থেকেই তো গল্পটা খুব দ্রুত একটা অত্যন্ত অন্ধকার, মর্মান্তিক আর বাস্তব ট্র্যাজেডিতে মোড় নেয়। হ্যাঁ, দুর্ভাগ্যবশত। যে মানুষটা তার নাটকে সমাধের গোপন জীবন, বানবেরিং এবং ভণ্ডামি নিয়ে এত মজা করেছিলেন, সেই সমাজই তার নিজের বাস্তব জীবনের দ্বৈত সত্তার কারণে তাকে নির্মমভাবে ধ্বংস করে দেয়। ওয়াইল্ডের সাথে লর্ড অ্যালফ্রেড ডাগলাসের, যাকে সবাই বসি বলে ডাকত, একটা গভীর রোম্যান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু বসির বাবা মার্কুইস অফ কুইন্সবেরি ছিলেন অত্যন্ত বদরাগী এবং ক্ষমতাবান একজন মানুষ। তিনি এই সম্পর্কটা মেনে নিতে পারেননি। কুইন্সবেরি ওয়াইল্ডকে জনসম্মুখে অপমান করার জন্য মরিয়া হয়ে ওঠেন।
তিনি ওয়াইল্ডের অ্যালবামার ক্লাবে একটা ভিজিটিং কার্ড রেখে আসেন। সেই বিখ্যাত ভিজিটিং কার্ডটা? হ্যাঁ, কার্ডটিতে তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বানান করে লিখেছিলেন ফর অস্কার ওয়াইল্ড পোজিং সামডামাইট বা সমকামী হওয়ার ভানকারী। কুইন্সবেরির উদ্দেশ্যই ছিল ওয়াইল্ডকে উস্কে দেওয়া। আর ওয়াইল্ড ঠিক সেই ফাঁদেই পা দিলেন। বন্ধুদের শত বারণ সত্ত্বেও বসির প্ররোচনায় ওয়াইল্ড কুইন্সবেরির বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল। কারণ তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি এমন একটা বিচার ব্যবস্থার মুখোমুখি হচ্ছেন যা তার তৈরি করা কোনো নাটকের মঞ্চ নয়। কুইন্সবেরির আইনজীবীরা তো ওয়াইল্ডের ব্যক্তিগত জীবনের গভীরের সব গোপন তথ্য, অন্ধকার গলির হোটেলগুলোর খবর সব জনসমক্ষে নিয়ে আসে। বিচারকক্ষে কুইন্সবেরির আইনজীবী এডওয়ার্ড কার্সন ওয়াইল্ডকে অত্যন্ত তীক্ষ্ণ জেরার মাধ্যমে একেবারে ছিন্নভিন্ন করে দেন। কার্সেন আদালতে এমন কিছু প্রমাণ উপস্থাপন করেন যা ওয়াইল্ডের দ্বৈত জীবনকে সম্পূর্ণ নগ্ন করে দেয়, তাই তো? একদম। সবচেয়ে মারাত্মক মুহূর্তটি আসে যখন কার্সন ওয়াইল্ডকে এক ভৃত্য বালকের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করেন তিনি কখনো সেই বালকটিকে চুমু খেয়েছেন কিনা। আর ওয়াইল্ড তার স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এবং আত্মরক্ষার্থে দ্রুত উত্তর দিয়ে বসেন, ওহ, একদম না, ছেলেটি ছিল অত্যন্ত কুৎসিত। হ্যাঁ, আর পুরো আদালত কক্ষে যেন পিনপতন নীরবতা নেমে আসে, কারণ এই একটা বাক্যই তার কাল হয়ে দাঁড়ায়। মানে ওয়াইল্ড তো এটা বলেননি যে তিনি ছেলেদের চুমু খান না, তিনি বলেছেন ছেলেটা কুৎসিত ছিল বলে তিনি তাকে চুমু খাননি। ঠিক। এর মাধ্যমে পরোক্ষভাবে আদালতে প্রমাণিত হয়ে যায় যে ছেলেটি সুন্দর হলে হয়তো তিনি সত্যিই তাকে চুমু খেতেন। কি ভয়ঙ্কর একটা ফাঁদ! এরপর মানহানির মামলাটি তো খারিজ হয়ে যায়, উল্টো ওয়াইল্ডকে তৎক্ষণাৎ গ্রস ইনডিসেন্সি বা চরম অশালীনতার দায়ে গ্রেফতার করা হয়। এবং তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আমাদের হাতে থাকা নথিপত্রগুলোর রেডিং জেলে তার কারাবাসের যে অমানবিক বিবরণ দেয় তা সত্যি শিউরে ওঠার মতো। হ্যাঁ, আমি পড়ছিলাম তাকে জেলের ভেতরে ট্রেডমিল নামক একটা যন্ত্রে হাঁটার মতো কঠোর পরিশ্রম করতে হতো, যেটা ছিল মূলত একটা বিশাল চাকা ঘোরানোর অন্তহীন আর অর্থহীন শাস্তি। তাকে পুরনো শক্ত দড়ি খুলতে হতো যাতে তার আঙুল থেকে রক্ত ঝরত। ওহো ঈশ্বর! একদিন দুর্বল হয়ে তিনি তো পাথরের মেঝের উপর পড়ে যান, তার কানের পর্দা ফেটে যায়। হ্যাঁ, আর এই আঘাত থেকেই পরবর্তীতে তার মেনিনজাইটিস রোগের সৃষ্টি হয়, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই ট্রানজিশনটা আমাকে স্তব্ধ করে দেয়। যে মানুষটা কিছুদিন আগেও লন্ডনের সবচেয়ে অভিজাত থিয়েটারগুলোর রাজা ছিলেন, তাকে এমন পশুর মতো জীবনযাপন করতে হলো। ভিক্টোরিয়ান সমাজ কাউকে ক্ষমা করে না। কিন্তু ওয়াইল্ড তো একজন জিনিয়াস ছিলেন। তিনি তো খুব ভালো করে জানতেন সমাজ আসলে কতটা নিষ্ঠুর আর ভণ্ড। তার নাটকগুলো এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও তিনি কি অহংকারের বশবর্তী হয়ে নিজেকে অজেয় ভাবতে শুরু করেছিলেন? মানে তিনি কি ভুলেই গিয়েছিলেন যে তিনি যে সমাজকে নিয়ে দিনের পর দিন ব্যঙ্গ করছেন, সেই সমাজই সুযোগ পেলে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে? কারাগারে বসে লেখা তার আত্মজৈবনিক চিঠি ডি প্রোফান্ডিসে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর পাই। কি লিখেছিলেন তিনি? তিনি নিজের এই বুদ্ধিভিত্তিক অহংকারের কথা স্বীকার করেন। তুমুল জনপ্রিয়তা তাকে অন্ধ করে দিয়েছিল। তিনি ভেবেছিলেন তিনি তার মেধা আর স্টাইল দিয়ে সমাজের আইনগুলোকেও হয়তো বোকা বানাতে পারবেন। কিন্তু সমাজ তো আর বোকা হয়নি। না, তিনি হয়তো অনেক দেরিতে বুঝতে পেরেছিলেন যে সমাজ থিয়েটারে বসে তার দ্বৈত সত্তার নাটক থেকে হাসতে হাসতে হাততালি দিচ্ছে, বাস্তবে তারা এতটাই নির্মম যে তাদের নিজেদের ভণ্ডামির মুখোশ খুলে গেলে তারা কাউকে ছেড়ে কথা বলে না। পুরো আলোচনার শেষে আমরা যদি অস্কার ওয়াইল্ডের জীবন আর কর্মের দিকে ফিরে তাকাই, তাহলে দেখব তিনি কেবল একজন মজাদার নাট্যকার ছিলেন না, তিনি ছিলেন একটা আয়না। হ্যাঁ, একটা অত্যন্ত তীক্ষ্ণ আয়না। তিনি ভিক্টোরিয়ান সমাজের ভণ্ডামি, শ্রেণী বৈষম্য আর পিতৃতন্ত্রের কুসংস্কারগুলোকে অত্যন্ত শৈল্পিক ও নির্ভীকভাবে সবার সামনে তুলে ধরেছিলেন। কিন্তু তার শেষ জীবনটা ছিল শুধুই একটা গাঢ় ট্র্যাজেডি। জেল থেকে বের হওয়ার পর তিনি তো সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় ফ্রান্সে চলে যান। হ্যাঁ, প্যারিসের একটা সস্তা হোটেলে মৃত্যুর আগে তার সেই বিখ্যাত উক্তি, আমার ঘরের ওয়ালপেপার এবং আমি আমৃত্যু লড়াই করছি, আমাদের যে কোনো একজনকে যেতেই হবে। এটা তার জীবনের শেষ দিনগুলোর মর্মান্তিক নিঃসঙ্গতা আর তার চিরন্তন নান্দনিকতাবাদেরই প্রমাণ দেয়। কিন্তু এই ট্র্যাজেডির পরেও আজ আমাদের নতুন করে ভাবার অনেক কিছু আছে। কি রকম? ওয়াইল্ডকে সেই সমাজ ধ্বংস করেছিল যারা তার স্বাধীন চিন্তাকে ভয় পেত। কিন্তু আজকের আধুনিক পৃথিবীর দিকে তাকান, আজ আমাদের সমাজ, পপ কালচার এবং শিল্প ওয়াইল্ডের সেই নান্দনিকতাবাদ
আর প্রথাবিরোধী স্টাইলকেই রীতিমতো উদযাপন করে। এটা একদম সত্যি কথা। আজকের দিনে মানুষের নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করার যে অধিকার আমরা দাবি করি, তা তো ওয়াইল্ডেরই দর্শন। এটা আমাদের ভাবতে বাধ্য করে, ওয়াইল্ড কি সত্যি সেদিন হেরে গিয়েছিলেন? খুব সুন্দর একটা প্রশ্ন। নাকি 1 শতাব্দী পরেও হলেও সেই ভিক্টোরিয়ান সমাজ এবং তাদের তথাকথিত কঠোর নৈতিকতা শেষ পর্যন্ত অস্কার ওয়াইল্ডের দর্শনের কাছেই আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে? অসাধারণ একটা চিন্তা। যে সমাজ তাকে ধ্বংস করেছিল, সেই সমাজই আজ তার মতো হতে চায়। হয়তো ওয়াইল্ড তার সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই। পরের বার যখন নিখুঁতভাবে সাজানো কোনো বাগান বা পরিপাটি কোনো সামাজিক জীবন চোখে পড়বে, তখন এর ভেতরের গল্পটা একটু ভেবে দেখা যেতেই পারে। ওপরে চাকচিক্যের নিশে গোপন সুড়ঙ্গগুলো হয়তো আজও রয়ে গেছে, হয়তো আমরা আজও সবাই কোনো না কোনোভাবে বানমারিং করেই চলেছি। একদম। আজকের এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চারপাশের আপাতদৃষ্টিতে নিখুঁত পৃথিবীটাকে সবসময় প্রশ্ন করা যেতেই পারে।